হ্যাঁ, আমরা গত ক্লাসে শুরু করছিলাম হচ্ছে অপারেশন এমপ্লিফায়ারে, দ্যাট ইজ ইলেকট্রনিক ডিভাইসে ট্রান্সফার ফাংশন বের করা। সেই ক্ষেত্রে আমাদের অপারেশন এমপ্লিফায়ারের দুইটা কনফিগারেশন ছিল, একটা ছিল ইনভার্টিং এমপ্লিফায়ার আর একটা ছিল নন ইনভার্টিং এমপ্লিফায়ার। তো আমরা যদি একটা কনফিগারেশন আমাদের কাছে আছে যেটা হচ্ছে Z1S, এটা হচ্ছে Z2S, আর এখানটা VIS ইনপুট। তো এটা ছিল ইনভার্টিং এমপ্লিফায়ারের কনফিগারেশন। ইনভার্টিং এমপ্লিফায়ারের কনফিগারেশন যখন ছিল তখন তার ট্রান্সফার ফাংশন G of S আমরা পেয়েছিলাম Z2S ডিভাইডেড বাই Z1S। এখানে সামনে একটা মাইনাস সাইন আছে। তার মানে মূলত এই ফিডব্যাক পাথের ইম্পিডেন্স কার উপর ডিপেন্ড করতেছে? এই ফিডব্যাক পাথের ইম্পিডেন্স ডিভাইডেড বাই এই পাথের ইম্পিডেন্স। এখানে যাই থাকুক না কেন, হ্যাঁ JIS বা J1S যাই থাকুক না কেন, J1S তার উপর ডিপেন্ড করছে। তো আমরা এই ফর্মুলাটাকে মনে রেখে কাজ করব। এইটা দিয়ে তোমাদের জন্য করেছিলাম, তোমরা মনে হয় সেটা দেখো নাই, বাসায় এই পর্যন্তও দেখো নাই। কেন দেখছো না আমি জানি না, আমি জানি না যে তোমরা কেন দেখছো না। আচ্ছা, এটা হচ্ছে এক্সাম্পল 14, 14 দেখো। এক্সাম্পল 14 তে কি বলা আছে আমরা একটু এক্সাম্পলটা করতে চাই। এক্সাম্পল 14 স্যার এইখানে তো ক্যাপাসিটর এক্সাম্পল 2.14। আচ্ছা, কি দেয়া আছে এখানে? একটা সার্কিট আছে আমাদের, এটাও দেখে বোঝা যাচ্ছে। আমি একটু সার্কিটটা ড্র করি, তারপরে এটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। এটা একটা অপারেশনাল এমপ্লিফায়ার, মাইনাস প্লাস, এখানে একটা প্রথমত কানেক্ট আছে এখানে R2, যেটার ভ্যালু হচ্ছে 220 কিলো ওহম। তারপরে একটা ক্যাপাসিটর কানেক্টেড আছে, এখান থেকে আমরা নিচ্ছি V out of T। C2 একটা ক্যাপাসিটর যার ভ্যালু হচ্ছে 0.1 মাইক্রোফ্যারাডে। আর আছে ইনপুট সেকশনে আছে হচ্ছে একটা ক্যাপাসিটর, তার সাথে প্যারালাল একটা রেজিস্টর, এটা এখানে কানেক্টেড। এইখানে তার ইনপুট যেটা সেটা অ্যাপ্লাই হচ্ছে VIT। এই ক্যাপাসিটরের ভ্যালু হচ্ছে C1 5.6 মাইক্রোফ্যারাডে, R1 হচ্ছে 360 কিলো ওহম রেজিস্ট্যান্স। এটা সহজে কাউন্ট করা আছে। তো আমাকে বলা হচ্ছে যে এখানকার ট্রান্সফার ফাংশন বের করো। ট্রান্সফার ফাংশন কোনটা বলা হচ্ছে? V out of S ডিভাইডেড বাই VI of S, এটা বের করতে বলা হচ্ছে। তার মানে এইখানকার ট্রান্সফারের সাথে এটা ট্রান্সফার। সো আমরা কি জানি যে এটা যেহেতু কি ধরনের এমপ্লিফায়ার, এটা ইনভার্টিং এমপ্লিফায়ার নাকি? এটা কোন ধরনের এমপ্লিফায়ার? ইনভার্টিং এমপ্লিফায়ার। আচ্ছা, ইনভার্টিং এমপ্লিফায়ার হওয়ার কারণে এটা ট্রান্সফার ফাংশন, দ্যাট ইজ এটার জন্য করসপন্ডিং V out of S and V in of S is equal to কি হবে আমরা জানি মাইনাস Z2S। একটু আগে দেখাইছি Z1S। Z2S কি ছিল? হ্যাঁ, Z2S টা কি? Z2S হচ্ছে আমাদের এই ফিডব্যাক যে পাথ আছে, ফিডব্যাক পাথ, এই পাথের রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স। এই রেজিস্ট্যান্স আমরা বলবো না, ইম্পিডেন্স বলবো। এটা হচ্ছে Z2 আর Z1 হচ্ছে এই পাথের ইম্পিডেন্স। ওকে, এটা হচ্ছে Z1। সো আমি কোনোভাবে কি Z2S আর Z1S
এই দুটোকে বের করতে পারি কিনা। যদি বের করতে পারি তাহলে আমরা খুব সহজে এই ট্রান্সফার অংশ বের করতে পারবো। আচ্ছা, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি যে কিভাবে আমরা বের করতে চাই। তোমরা নিজেরাই, কে জানি একটা কথা বলছিলা, কিছু একটা বলতে যা থেমে গেছিলাম, বলতে পারো এখন? বলবা কেউ কিছু না? আচ্ছা ওকে, তাই আমাদের Z1 যেটা, সেটার মধ্যে কি আছে বলো তো? একটা ক্যাপাসিটর আর একটা রেজিস্টর। একটা ক্যাপাসিটর, একটা রেজিস্টর। কিভাবে কানেক্টেড? প্যারালালি। প্যারালালি। আচ্ছা, আমি এটাকে একটু দেখো তো, আমি যে কনসেপ্টটা যেভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি তোমরা বুঝো কিনা দেখো। মনে করো এটা হচ্ছে ক্যাপাসিটর, এটা হচ্ছে রেজিস্টর, এই তো সার্কিটটা। জি স্যার। এটা কোন জায়গার সার্কিট? এটা হচ্ছে C1 R1। আমি এই মুহূর্তে ভ্যালু ব্যবহার করছি না। এই সার্কিটটাকে আমরা ট্রান্সফার করে যদি করি তাহলে কি হবে? এই C1 এর পরে আমরা কি লিখবো? 1/CS। আর এটাকে কি লিখবো? আরটা কি লিখবো? আরটা আরই থাকবে, সিম্পল, তাই তো? সিম্পলি আরই থাকবে। সিম্পলি আরই থাকবে। তার মানে এখন কিন্তু আর ক্যাপাসিটর আরএস আরএস কেন? সেটা স্যার এস হবে। কেন এস হবে? এস হবে না। ইম্পিডেন্স তো আর হলে তার ইম্পিডেন্স আর, কেন? এস সি হলে 1/CS, থেকে ফ্রিকোয়েন্সি ডোমেন এল হলে এটা হচ্ছে এলএস। কেন? হ্যাঁ, বুঝে নাই, তোমার কথা বোঝাচ্ছে না, কে জানে একটা কথা বলছো। আমরা এরকমটা দেখছি, আর হলে আরই থাকবে ইম্পিডেন্স, সি হলে 1/CS, এল হলে 1/LS হবে। এখানে আর তো আর আরএস হবে না, আর তো আরই থাকবে, ইম্পিডেন্সই থাকবে। আমি তো ইম্পিডেন্স নিয়ে কাজ করছি, আমি তো এখানে কোনো কারোর কোনো কারশফের কোনো ল অ্যাপ্লাই করছি না। এইটা তার মানে এখান থেকে কি আমি এটার একটা ইকুইভ্যালেন্ট Z1 বানাতে পারি না? পারি না? জি স্যার। হ্যাঁ পারি। জি স্যার। আসলে কেমন Z1টা হচ্ছে, দেখো Z1 দুইটা, যে আমি একটু তোমাদেরকে বলে নিই। মনে করো এটা একটা একটু আগের জিনিস, দেখো এটা হচ্ছে R1, এটা যদি R2 হয় তাহলে এই R1 প্যারালাল R2 সমান কি হবে? মান কিভাবে বের করা যায়? এটা সমান সমান হচ্ছে 1/R1 প্লাস 1/R2, আর এটা হচ্ছে 1/R, এটা যদি ইকুইভ্যালেন্সটা হয়, রাইট? জি স্যার। তাই না? আচ্ছা, জি তার স্যার। মানে আমি এটাকে এখানে এটা যেটা পাচ্ছি সেটার ইকুইভ্যালেন্স 1/Z1 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? 1/ এটা এটা উপরেরটা খেয়াল করো, 1/CS তাহলে 1/CS প্লাস 1/R1। তার মানে কি দাঁড়াচ্ছে? এটাকে করলে কি হবে? CS প্লাস 1/R1। এখান থেকে যদি আমি সিম্পলিফাই করি, সিম্পলিফিকেশনে যাই, তাহলে Z1 সমান কি হবে? 1 ডিভাইডেড বাই C1S প্লাস 1/R1। ওকে, জি স্যার। আচ্ছা, তাহলে এটা আমি এখন এগুলোর মান জানি, এটার মান জানি, আর এর মান জানি, C1 এর মান জানি, মান বসলে Z1 পেয়ে যাব। জি স্যার। ওকে, এটা মনে রাখো। আচ্ছা, এটা মনে রাখো। ওকে, পরের সেকশনটা আসি। পরের সেকশনে কি আছে দেখো তো? Z2 এর মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে, ক্যাপাসিটর আছে, একটা ক্যাপাসিটর আছে। রেজিস্ট্যান্সটা কত? R2, ক্যাপাসিটর হচ্ছে C2। ফাইন। এটা কিন্তু বলো স্যার জেড এটা প্যারালালে কেন স্যার? Z1 যেটা বের করলাম স্যার, এটা প্যারালাল স্যার কিভাবে বুঝলাম? কিভাবে বুঝলি? প্যারালাল কখন বলি আমরা সার্কিটকে? বলো তো দেখি, প্যারালাল সার্কিট কখন বলি? কমন পয়েন্ট দুইটা থাকবে স্যার। কমন পয়েন্ট যদি থাকে, এই সেকশনটা কি প্যারালাল না এটার সাথে এটা? জি স্যার। তাহলে প্যারালাল, তাহলে কিভাবে বুঝলাম? স্যার এটা স্যার প্যারালাল। হ্যাঁ, এই দুটো ও প্যারালাল। সরি স্যার। খুবই একদম এলিমেন্টারি কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের এই দুটো কেমন আছে? এটার যদি আমি করসপন্ডিং ল্যাপ্লাস ডোমেনে আঁকি তাহলে কি হবে? এটা আর আরই থাকবে, সি কি হয়ে যাবে? 1/CS, তার মানে ইম্পিডেন্স।
তার মানে এর করসপন্ডিং আমি একটা Z2 হিসেবে কনসিডার করতে Yes. পারি। জি স্যার। আচ্ছা তাহলে Z2 সমান কি হবে? R1 plus R2 plus 1 ভাগ 1 by CS CS. এটার মধ্যে আমার মনে হয় না কোনো কনফিউশন থাকার কথা। জি স্যার, এটা ক্লিয়ার। যদি তাই হয় তাহলে আমরা এটা নিয়ে কাজ করতে পারি। আমাদের ট্রান্সফার ফাংশনের ইকুয়েশন আমরা চলে যাব। আমাদের ট্রান্সফার ফাংশন কি ছিল? আমরা জানি যে ফর ইনভার্টিং amplifier V naught S divided by VIS is equal to minus Z2S। Z গুলো বড় হাতের, আপাতত ছোট হাতের মনে হলেও তোমরা যখন লিখবে বড় হাতে লিখবা। আমার লেখাটা এরকম হয়ে যাচ্ছে। আমরা একটু Z2 বের করলাম, এই যেখানে আছে Z2 মধ্যে কি আছে আমাদের দেখো তো। R2 plus 1 by CS. R2 plus 1 1 by by CS। ওকে ফাইন। আর Z1 যেটা ছিল সেটা বের করে রাখছিলাম। দেখো মনে করার চেষ্টা করো, দেখো আগের পেজে আছে, আমি আর আগের পেজে যাচ্ছি না। 1 divided by C1S plus 1 by R1। এইটা ছিল আমাদের কাজ। ওকে ফাইন। তো আমি এখন এটাকে দেখো তো সিম্পলিফাই করার চেষ্টা করি কি হয়। এটাকে সিম্পলিফাই করলে কি হবে? এটা মাইনাস এখানে থেকে যাবে R2 plus 1 by CS। CS এটাকে যখন ভাগ করব উল্টে যাবে, তার মানে কি হবে? C1S স্যার এখানে C2S হবে না? হ্যাঁ এখানে C2S হবে। থ্যাংক ইউ। এটা C2S, এটা R2, এটা C2, এটা C2। থ্যাংক ইউ। এটা C2। ওকে ফাইন। এখানে তাহলে কি হবে? এটা যখন উল্টে যাবে তার মানে এটা উপরে যাবে আর এটা 1 নিচে আসবে, তাহলে C1S প্লাস 1 ভাগ R1। এখন সাদা সোজা সাপটা গুণ করো। গুণ করলে কি হবে দেখো তো, গুণ করো, এটার সাথে এটা গুণ করলে কি হবে? মাইনাস থাকবে আগে, সমস্যা নেই। minus C1 R2S রাইট প্লাস C1 by C2 এর কাটা যাবে প্লাস R2 divided by R1 R2 প্লাস 1 by R1 C2S। ওকে জি স্যার। আচ্ছা এখন আমি এটাকে আরো সিম্পলিফাই করতে পারি। এখানে আমি এটাকে আরো সিম্পলিফিকেশন R1 C2S, তাহলে কত উপরে কি আসবে দেখো তো, কিছুই না এখানে। তার মানে R1 R2 C1 C2। ওকে আর একটা S আছে এখানে, আরেকটা S আছে, S স্কয়ার হবে প্লাস R1 C1S প্লাস R2 C2S প্লাস এটার জন্য কি আসবে? 1 আসবে। সামনে একটা কি আছে? মাইনাস সাইন আছে, এখন দেখো তো একটা কাজ করতে পারি আমি। এই দুটার মধ্যে কমন নিতে পারি, এই যে উপরে যায়, এই যে এইটা আর এটা। তাহলে কি দাঁড়ায়? মাইনাস থাকুক R1 R2 C1 C2S প্লাস R1 C1 প্লাস R2 C2 ইন্টু S1 ডিভাইডেড বাই R1 C2S। ওকে আমাদের কাজ শেষ। এখন এখানে কাজ হচ্ছে তোমার শুধু এই R1 R2 আর এগুলো মান বসানো। এগুলো মান দেয়া আছে না? R1 এর মান দেয়া আছে না? R1 এর মান কত দেয়া আছে? 360। R2 এর মান দেয়া আছে কত? 220। এগুলো কিন্তু কে? 20 কিলো। হ্যাঁ কে। আর C1 এর মান দেয়া আছে 5.6 মাইক্রোফ্যারাডে। C2 এর মান দেয়া আছে 0.1 মাইক্রোফ্যারাডে। হ্যাঁ এই মানগুলো আমি এখানে বসাবো। এখানে যদি আমি বসাই আলটিমেটলি কি হবে দেখো, এখানে একটা ভুল হচ্ছে আমার, এখানে একটা স্কয়ার আছে। তাহলে দেখো তো একটা কি আসবে এখানে, যখন জেডে আসুক এই মাইনাস থাকুক, মাইনাস নেওয়ার সমস্যা না, মাইনাস থাকুক, মাইনাস নেওয়ার সমস্যা নেই। এখানে একটা মান আসবে রাইট, এখানে একটা মান আসবে। কথা বুঝতেছো? জি স্যার। আচ্ছা যদি তাই আসে তাহলে উপরে আমি এখানে মান বের করছি না, মান বের করতে আমাদের সময় লাগবে। এই মান তার সাথে এস স্কয়ার রাইট, তারপর এটার জন্য একটা মান আসবে, এই একটা ভ্যালু তার সাথে এস প্লাস
এখানে এখানে কি আছে, কোনো ভ্যালু আছে? তার মানে এখানে একটা ভ্যালু আছে, 1 আছে। এটা তার সাথে কিছু নাই। ওকে, ডিভাইডেড বাই এস। এখন আসলে তো পরের লাইনে কি হবে? মাইনাস, এখানে কি হবে বলো তো? এই এস আর এস কাটাকাটি যায়, একটা ভ্যালু, জি স্যার। এনে কি আসবে? এস আসবে, শুধু এস আসবে স্যার। শুধু এস আসবে, এখানে তখন একটা ভ্যালু আসবে শুধু, এস এস কাটা যাবে, রাইট? জি স্যার, আচ্ছা, প্লাস এখানে কি হবে? একটা ভ্যালু আছে একটা ভ্যালু, তার সাথে 1 বাই এস। 1 বাই এস। ওকে, এই ভ্যালুগুলো তোমরা বের করবা, এই জেনুইন মানগুলো বসায়, আমি এটা বের করছি না, এতটুকু কাজ তোমাদের করতে হবে। আচ্ছা, এখন আমাদের একটা জিনিস আমরা দেখো একটু মনে করার চেষ্টা করি যে কোথায় এসে আমরা দাঁড়ালাম। আমরা যখন কোনো কিছুর ডিফারেন্সিয়েশন করেছিলাম, ডি এক্স ডিটি, এটার যখন ল্যাপ্লাস নিয়েছিলাম তখন কেমন ছিল বলো তো? এস এক্স অফ এস এরকম আসছিল, মনে আছে? আমরা যখন কোনো এক্স অফ টি এটার যদি ইন্টিগ্রেশন করেছিলাম তখন কি আসছিল? 1 বাই এস এক্স অফ এস, মনে আছে? জি স্যার। মনে নেই, তাহলে কি করাবো বলো? মনে না থাকলেও মনে করো, এখন বলতেছি মনে করো। তার মানে কোনো কিছুর সাথে, কোন একটা ভ্যালুর সাথে এরকম এস আসা মানে সেটা কোথা থেকে আসছে? তার মানে এটা কোন একটা ডেরিভেটিভ থেকে আসছে। কোন একটা ভ্যালুর সাথে 1 বাই এস থাকে মানে সেটা কোথা থেকে আসছে? সেটা ইন্টিগ্রেশন থেকে আসছে। আর কোনো কিছু যখন কোনো কিছু না থাকে, কনস্ট্যান্ট, তখন এটা কোনো কিছু প্রপোর্শন। তার মানে আমার এই পার্টটা হচ্ছে ডেরিভেটিভ পার্ট, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের পার্ট, ইন্টিগ্রাল, আর এটা হচ্ছে প্রপোর্শনের পার্ট, প্রপোর্শনের পার্ট। তার মানে আমি এটাকে পি আই ডি, এইটাকে আমরা সংক্ষেপে বলবো পি আই ডি কন্ট্রোলার। তার মানে প্রপোর্শনাল ইন্টিগ্রাল ডেরিভেটিভ কন্ট্রোলার। ওকে, তার মানে আমরা যে নন ইনভার্টিং এমপ্লিফায়ার নিয়ে কাজ করছি, এটা আসলে প্রপোর্শনাল ইন্টিগ্রাল এন্ড ডেরিভেটিভ কন্ট্রোলার। এইটা নিয়ে বিস্তর পরে একটা কোথাও আবার পড়বো, এখন আমাদের এখানে আর আলোচনার সুযোগ নাই। এটা করবো, এটা কি হবে, আমরা আমরা দেখবো যে একটা সার্কিটের নিয়ে যখন কাজ করতে হয়, একটা সিস্টেম নিয়ে যখন কাজ করতে হয়, আমি সিম্পলি একটা পিআইডি কন্ট্রোলার লাগাবো। পিআইডি কন্ট্রোলার, আমাকে কাজ করতে হবে এইটার কনস্ট্যান্ট গুলো নিয়ে। আমরা এই কনস্ট্যান্ট গুলোর মান চেঞ্জ করে দিলে দেখা যাবে সিস্টেমের পারফরমেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমার তখন ডিজাইন প্রসিডিউর আমার হাতে চলে আসবে, এই শুধুমাত্র এগুলো চেঞ্জ করলে, শুধুমাত্র এগুলো চেঞ্জ করলে, শুধুমাত্র এগুলো চেঞ্জ করলে। এবং তোমরা একটু বাই ডিফল্ট মনে রাখবা, তুমি যখনই এই কন্ট্রোল সিস্টেম দিয়ে কোনো কিছু করবা, পাওয়ার সিস্টেমের কোনো কিছু করতে থাকবা, দেখবা যে পিআইডি কন্ট্রোলার একটা কমন একটা কন্ট্রোলার, যেটা ব্যবহার করে স্টেবিলিটি আছে, স্টেবিলিটি বলা হয়, স্টেবিলিটি প্লাস ট্রানজিয়েন্ট রেসপন্স, এই দুটাতে আমাদের খুব বেশি কাজে লাগে এবং স্টেডি স্টেট এরর অ্যানালাইসিস এর ক্ষেত্রে কাজে লাগে। ওকে, জি স্যার। আমরা আমরা মানে কন্ট্রোল সিস্টেমের যে বড় তিনটা বৈশিষ্ট্য কথা বলছিলাম, যে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস, আর স্টেডি স্টেট অ্যানালাইসিস, বা স্টেডি স্টেট অ্যানালাইসিস বা স্টেডি স্টেট এরর যেটা, এবং তার স্টেবিলিটি, এবং এই অ্যানালাইসিস গুলোতে পিআইডি কন্ট্রোলার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা তখন করবো। তোমাদের এখন কাজ কি? এটা আসলে তোমাদের দেখার কথা ছিল, তোমরা দেখো নাই। এখন এই মানগুলো বসে এই গ্যাপ গুলো মান বের করে এটাকে রেডি করার। এটা হচ্ছে এক্সাম্পল 14। ওকে, আচ্ছা, এরপরে আমাদের হাতে আছে হচ্ছে যে একটা নন ইনভার্টিং এমপ্লিফায়ার, সরি ইনভার্টিং দেখলাম, এটা নন ইনভার্টিং। আমি এটা আঁকছি না, আমি এটা সরাসরি ওখানে যে তোমাদের দেখাচ্ছি যে এটাতে আসলে কি আছে, এখন তোমরা দেখতেই পারবা। তোমরা একটু, যেটা হচ্ছে আমার থেকে তোমরা পিছিয়ে আছো অনেক, এজন্য আমার কথাগুলো তোমাদের খুব বেশি ভালো লাগছে না। ভালো লাগছে না ইন এই সেন্সে, তোমরা আমার কথার সাথে সিঙ্ক্রোনাইজ হতে পারছো না, এই জন্য ভালো লাগছে না। আমার সাথে একটু সিঙ্ক্রোনাইজ হলে, দু একজন একটু কথা বললে তখন ক্লাসটা একটু ইন্টারেক্টিভ হতো। আমরা এটা সলভ করলাম, এইটা। ওকে, জি স্যার। এই যে দেখো, আমরা এই যে লাস্টে এই মানগুলো আনতে হবে, এই যেটা। ওকে, এই মানগুলো চেক করে দেখবা, এখানে মানে একটা ঘাপলা আছে, দেখবা যেটা ঠিক আছে কিনা, মানগুলো পুট করে দেখবা। আচ্ছা, এরপরে আসো এক্সাম্পল, পরের এক্সাম্পলটা। এখানে কি আছে দেখো তো,
আমরা কি জানি, কি শিখলাম? এটা আচ্ছা আমাকে একটু যেতেই হবে আগের পৃষ্ঠায়, মানে লিখতে হবে, না হলে তোমাদের কনফিউশন গুলো দূর হবে না। সেটা হচ্ছে যে যখন এমপ্লিফায়ারটা নন ইনভার্টিং এমপ্লিফায়ার, নন ইনভার্টিং এমপ্লিফায়ার বলতে আমরা বোঝাচ্ছি যে এটা Z2, এটা Z1, এখানে দেওয়া হচ্ছে VIT, এখানে ভি আউট টি। ওকে, এখানে আমি একটা জিনিস ভুল করলাম, সেটা হচ্ছে যে আমি দুটো কি প্লাস দিয়ে ফেলছি, এটা আসলে বেসিক্যালি মাইনাস। ইনপুটটা কোথায় যাচ্ছে বলো তো? ইনপুটটা কোথায় যাচ্ছে? প্লাসে, প্লাসে, প্লাসে। তার মানে এমপ্লিফায়ার হচ্ছে নন ইনভার্টিং এমপ্লিফায়ার। এই নন ইনভার্টিং এমপ্লিফায়ারের ভি আউট অফ এস ডিভাইডেড বাই আই আউট অফ এস ইজ ইকুয়াল টু কি ছিল? Z1S প্লাস Z2S ডিভাইডেড বাই Z1S। আমি এই অ্যানালাইসিস স্কিপ করছি বিকজ দিস ইজ এ পার্ট অফ ইলেকট্রনিক্স 2। এটা এখানে অ্যানালাইসিস করার সুযোগ নাই বলতে আমাদের আসলে এটা দরকার নেই, তুমি এতটুকু জানলেই হবে। যেহেতু ইলেকট্রনিক্স 2 তুমি অলরেডি পড়ে আসছো, আমরা যেটা আগে দেখলাম ওটাও আগে পড়ে আসছো। ওটা তুমি পড়ছিলা গেইন আকারে, R2 ডিভাইডেড বাই R1 আকারে, মাইনাস এইভাবে পড়ছিলা ইনভার্টিং এমপ্লিফায়ারের গেইন। এই R2 টা ছিল ফিডব্যাক পাথের রেজিস্ট্যান্স। আচ্ছা, তাহলে আমার এবার আসো, তার মানে আমি Z2 এবং Z1 যদি আইডেন্টিফাই করে বের করে ফেলতে পারি, তাহলে এই সূত্র দিয়ে আমি বের করে ফেলতে পারবো তার ট্রান্সফার ফাংশন। জি স্যার। পারবো না? আচ্ছা পারবো। আচ্ছা, এখন আমি আসি এখানটা, এই এক্সাম্পলটা দেখো, এক্সাম্পল 15 দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। বলা হচ্ছে যে find the transfer function V out S divided by VIS for the circuit given in figure 230। এখন এখানে ক্লোজলি ফলো দা সার্কিট। দেখো তো এই সার্কিটটা যখন তুমি এখানে কোনো অপ অ্যাম্পের সার্কিট দেখবা, প্রথমে ফার্স্ট আইডেন্টিফাই যেটা ইনভার্টিং না নন ইনভার্টিং এমপ্লিফায়ার। দেখো তো ইনপুটটা কোথায় দেওয়া হয়েছে এখানে? পজিটিভ সাইডে স্যার। পজিটিভ স্যার। পজিটিভ টার্মিনালে। আচ্ছা, তার মানে হচ্ছে এটা নন ইনভার্টিং এমপ্লিফায়ার, নন ইনভার্টিং টার্মিনালে দেওয়া হয়েছে। আর কি আছে? আর এটার যে সেকশনটা আছে, এই দেখো এখানে এই সেকশনে এটা হচ্ছে তো আমার একটা Z2, এটা মিলে কি Z1 সরি Z2, এদের কি কেমন আছে কানেকশন বলো তো? প্যারালালি কানেক্টেড। আর এই দুটো মিলে Z1 জি স্যার। সিরিজ আছে। এই দেখো Z1 বের করছে R1S 1/C1S, এই যে R1 আর C1S সিরিজে যোগ করছে। আর Z2 দিকে তাকায় দেখো, ওই যে এখান থেকে বুঝতেছ না এটা প্যারালালটা বের করা? জি স্যার। বুঝতে পারতেছো? 1/R1 প্লাস 1/R2 সমান করলে কি হবে? R1 R2 ডিভাইড বাই R1 প্লাস R2। জি স্যার। তার মানে সেই সূত্র দিয়ে বের করছে। আর এখানে এই মানগুলো সবগুলো বসালে ইকুয়েশন এরকম আসবে, এবং এই ইকুয়েশনে পরে যে ভ্যালু, এখানে ভ্যালুগুলো সার্কিটে দেয়া নেই, সার্কিটে ভ্যালু দেয়া নেই, সরাসরি এটাই বের করতে বলা হয়েছে। এখানে সার্কিটে ভ্যালু দেয়া নেই, সরাসরি বলা হচ্ছে যে তুমি এটাই বের করো। সো সার্কিট ভ্যালু দিয়ে থাকলে সার্কিট ভ্যালু দিয়ে করতে পারবা, পারা যাবে না? জি স্যার। পারা যাবে। আচ্ছা, এখন আমি আসি আসলে এই টপিকটা আমি কেন আবার এখানে বললাম, কারণ এখানে আসলে তোমাদের প্রশ্নের সুযোগ আছে, অনেক ধরনের অনেক প্রশ্নের সুযোগ আছে। আমি জাস্ট একটু আই ওয়ান্ট টু শো ইউ সাম স্যাম্পল। তুমি যে অ্যানালাইসিসটা বুঝো, অনেক প্রশ্ন এখানে রয়ে গেছে। আমি তোমাদেরকে একটা দুইটা প্রশ্ন আমি দেখাতে চাই এক্সারসাইজ। আচ্ছা দেখো তো, আমরা এখানে দেখি কোথাও অপ অ্যাম্পের সার্কিট আছে কিনা। এই দেখো, এই যে অপ অ্যাম্পের সার্কিট শুরু হয়েছে। দেখো এমন কি বলছে আমাদেরকে, এখান থেকে শুরু হয়েছে। দেখো তো, এটা মনে করো ফাইন্ড দ্য ট্রান্সফার ফাংশন ফর ইচ অপারেশন অ্যামপ্লিফায়ার সার্কিট শোন ইন ফিগার। এই যেটাতে এই 2.7 দুইটা সার্কিট দেয়া আছে। সার্কিটগুলোর দিকে তাকাও, প্রথমটা কেমন সার্কিট দেখো তো? ইনভার্টিং না নন ইনভার্টিং? স্যার ইনভার্টিং। ইনভার্টিং স্যার। ইনভার্টিং এমপ্লিফায়ার। ইনভার্টিং এমপ্লিফায়ারের ক্ষেত্রে তাতে আমরা সূত্র কি দেখলাম একটু আগে? Z2 ডিভাইড বাই Z1, সামনে মাইনাস সাইন আছে একটা, তাই না? জি স্যার। এই ক্ষেত্রে আমার Z2 যেটা, সেটা কোনটা নিয়ে গঠিত বলো তো এই প্রথম সার্কিটের ক্ষেত্রে? স্যার যে মাইনাস Z2 বা Z1। রেজিস্ট্যান্স। বলো যে Z2 তে কি আছে এই সার্কিটে, এই প্রথমটাতে? স্যার একটা ক্যাপাসিটর, একটা রেজিস্টর। কিভাবে আছে?
স্যার সিরিজ আকার সিরিজ আকার আছে, সিম্পলি দুটো যোগ করলে হয়ে যাবে। জি জি স্যার কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে এই সার্কিটটা কি ডোমেনে দেয়া আছে? এটা কিসে দেয়া আছে? কিসে দেয়া আছে? টাইম ডোমেইনে স্যার টাইমে দেয়া আছে। এটাকে কিসে নিতে হবে? Z2 বা Z1 এটাকে কি নিতে হবে? কিসে নিতে হবে? ল্যাপ্লাসে নিতে হবে। ল্যাপ্লাসে নিতে হবে। তাহলে এখানে কি আসবে? এখানে আসবে 100 কিলো ওহম, আর এখানে হবে 1/CS, তার মানে 2 মাইক্রোফ্যারাড ইনটু S। বুঝাইতে পারছি? জি স্যার জি স্যার আচ্ছা, এটাতে একই অবস্থা সিরিজ আছে। ভেরি সিম্পল, দিস আর ইন অল ইন সিরিজ কানেকশন, সো ইট ইজ ইজি টু ফাইন্ড আউট দা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স। আচ্ছা, এটাতে আসো পরেরটাতে। জি স্যার পরেরটাতে কি অবস্থা আছে? পরেরটাতে কি অবস্থা আছে দেখো, এটার সাথে এটা প্যারালাল, তারপরে সাথে সিরিজ। তাহলে এইভাবে প্যারালালটা বের করে তুমি, মোট কথা তোমার ইউ নিড দ্য Z2, ইউ নিড দ্য Z1, ইকুইভ্যালেন্ট Z1 Z2। ইফ আই ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য ইকুইভ্যালেন্ট Z1 Z2, জি স্যার এটার ক্ষেত্রে তো স্যার Z2 পার্টটাতে দুইটা রেজিস্ট্যান্স একটা ক্যাপাসিটর হুম স্যার, এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কি বলো? মানে স্যার রেজিস্টার দুটো যোগ হবে আর হচ্ছে ক্যাপাসিটর জন্য 1/LS সব যোগ করে দিব। সার্কিটের দিকে তাকাও কিভাবে কানেক্টেড আছে। স্যার প্যারালাল কানেক্টেড আছে স্যার, 100 কিলো ওহম আর হচ্ছে 2 মাইক্রোফ্যারাডে, এই দুটো প্যারালাল এখানে দেখো, প্যারালাল হচ্ছে 100, এই 100 কিলো ওহম আর 2 মাইক্রোফ্যারাড প্যারালাল। জি তারপরে স্যার আমি এটা এই অংশটাকে আমি একটু দেখি যদি, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, এটা একটু আমি দেখি, এটাকে আলাদা করে দিই। এখানে প্রথমে আছে একটা রেজিস্ট্যান্স, তার সাথে একটা ক্যাপাসিটর প্যারালাল, তার সাথে এটার সাথে আরেকটা সিরিজ রেজিস্ট্যান্স, রাইট? এইটা জি মিলে স্যার। হচ্ছে টোটাল স্যার যেটি, এটা যাই থাকুক না করে, মনে করে এটা R1, এটা C1, এটা R2। তাহলে প্রথমে তোমাকে বের করতে হবে এটার ইকুইভ্যালেন্স। এটার ইকুইভ্যালেন্স কি হবে? আচ্ছা, এটাকে আমি এটার ইকুইভ্যালেন্স হবে, R1 প্রথমে তুমি টাইম থেকে ল্যাপ্লাসে নিবা। তার জি মানে স্যার তুমি প্রথমে লেখো আর 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 এটা R1, এটা R2, ওখানে কি আছে জানি না, আমি আমার মতো করে লিখছি এখানে আর কি, হ্যাঁ। জি স্যার 1/CS Yes. CS1 C1S আর কি, CS1 না C1S। আচ্ছা, এটার ইকুইভ্যালেন্ট যখন বের করব, তাহলে কি R1 এর সাথে সিরিজ হচ্ছে 1/C1S, এটা বের করবা। তার সরি প্যারালাল, প্যারালাল জি স্যার এটা বের করা যাবে না? জি স্যার, তারপরে তো তার সাথে সিরিজ হচ্ছে R2, জি স্যার এখন বুঝতে এই পারছি টোটালটাই হচ্ছে এটা। সো এটা যেভাবে Yes, থাকুক sir. না কেন তোমরা Parallel আছে, জি স্যার। স্যার আগে দেখো এবার, না ঠিক আছে, ওকে ওকে বের করা যাবে এটা, বের করা যাবে স্যার, এটাও বের করা যাবে। আমি তোমাদেরকে বলছি এই ইকুয়েশন গুলো সলভ করা আছে, স্যার এটা তো সিরিজেই আছে। এটা সিরিজ আছে, কোনো সমস্যা নেই, এটা সলভ করা আছে, সো এটা সহজে আমরা বের করতে পারবো। সেইভাবে দেখো এখানে আরো সার্কিট আছে 2-3টা, এই দেখো এগুলা, এটা আছে, এটা কেমন, এটা কি কনফিগারেশন দেখো তো, ইনপুট কোথায়? এটা নন ইনভার্টিং স্যার। এটা নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার, এই স্যার নন ইনভার্টিং এটা। হ্যাঁ, এটা ইনপুট হচ্ছে এই যে VIS প্লাসে। জি স্যার হ্যাঁ, তার মানে এটার ক্ষেত্রে এই Z1 এটা খুব সহজ দিয়ে আছে, সমস্যা ঠিক, এটা আবার ঝামেলা করছে, দুইটা প্যারালাল দিয়ে আবার সিরিজ দিছে, এখানে আবার একটা সিরিজ আর এই দুটো আবার প্যারালাল। তো এইগুলা করা আছে সলিউশন, বাট এগুলো ক্যালকুলেশন গুলো ভেঙে ভেঙে তোমাদের করতে হবে যদি এই ধরনের জিনিস আসে পরীক্ষায়। যদি এই কোনোটাই যদি না আসে, একটা অরবিটারি মান দিয়ে কোনো এই ধরনের প্রবলেম আসে, তাহলে তো তোমাদের করতে পারা উচিত কি উচিত না? উচিত স্যার অবশ্যই। উচিত। তোমরা মানসিকভাবে প্রিপারেশন নাও, যেহেতু তোমাদের ওপেন বুক এক্সাম, এই অপেম দিয়ে একটা নতুন ইনোভেটিভ সার্কিট তোমাদের থাকবে, যেটা তোমাদের নিজে সলভ করতে হবে। এই কাজ করি, এটা কি খুব কঠিন হবে? স্যার অবশ্যই চেষ্টা করব স্যার। অবশ্যই পারতে হবে, চেষ্টা না পারতে হবে, এটা তো একেবারে elementary। তুমি পড়ে আসছো ডিসি সার্কিটের পড়াশোনা। স্যার বলো কি বলছো, বুঝে নাই, আমি তোমার কথা বুঝতে পারিনি, আবার বলো, পিয়াস আবার বল। আবার বলো। পিয়াস স্যার ভ্যালু দেওয়া থাকবে স্যার, তাই বলতেছি। ভ্যালু তো অবশ্যই দেয়া থাকবে, ভ্যালু দেয়া না থাকলে তুমি মান কিভাবে বসাবা? ভ্যালু দেয়া না থাকে তাহলে শুধু মান দিয়ে যা করতে বলছে তাই করবা। সাপোজ স্যার। বুঝো না কথাটা, যেভাবে দেয়া থাকবে সেটাই করবা। আচ্ছা, আমরা এখন আসলে আই ওয়ান্ট টু কনক্লুড দ্য চ্যাপ্টার। এখানে আমাদের মানে গতবার যা পড়াইছিলাম সেটুকু আমাদের কিন্তু পড়ানো হয়ে গেছে। এখানে আমরা আসলে পড়লাম হচ্ছে কিভাবে আমরা একটা সিস্টেমকে রিপ্রেজেন্ট করতে পারি ইন টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন, মানে দ্যাট ইজ মডেলিং। এটার শুরুতে ছিল আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম, যেটা এই দেখো আমাদের এটার দিকে তাকাও, দেখো চ্যাপ্টার আউটকাম দেখো কি ছিল, ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফার ফাংশন ল্যাপ্লাস, তার মানে একটা ল্যাপ্লাস বের করতে পারা, একটা ল্যাপ্লাস থেকে ডিফারেনশিয়াল এক্সপ্রেশন করা, ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে তোমার ট্রান্সফার ফাংশন বের করা, ট্রান্সফার ফাংশন অফ
ট্রান্সফার ফাংশন অফ ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক, তার মানে ইলেকট্রনিক নেটওয়ার্কে চলে আসছে, এবং ট্রান্সফার ফাংশন অফ মেকানিক্যাল নেটওয়ার্ক সেটা আমরা পড়িনি। এই এই এখানে আসেনি। এখানটা আজকে একটু আমি ইন্ট্রোডাকশন দিয়ে চলে যাব। এটা অত বেশি ডিটেল আমরা স্টাডি করবো না, কারণ আমাদের মেকানিক্যাল পার্ট খুব বেশি লাগবে না, অল্প একটু লাগবে। যেখানে লাগবে সেখানে যেন তোমরা কন্ট্রিবিউট করতে পারো সেই জায়গাটুকু আমি একটু দেখাবো। দ্যাটস অল, এটা আমার টার্গেট। এতটুকু দেখে আজকে ক্লাস শেষ করব। ওকে, আমি 10-15 মিনিটের মধ্যে ক্লোজ করে দেবো ক্লাস ইনশাআল্লাহ। আমরা চলে যেতে চাই সেখানটা যেখানে মেকানিক্যাল পার্ট আছে। মেকানিক্যাল কথাটা কেন আসলো এখানে? আমরা এতদিন পর্যন্ত শিখলাম হচ্ছে শুধুমাত্র ইলেকট্রনিক সার্কিট বা ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের গুলা। এখন এখানে আমরা বলতে চাচ্ছি যে মেকানিক্যাল এর গুলো আমরা দেখতে চাই। মেকানিক্যাল আমরা কেন লাগবে? তুমি যখন মেকানিক্যাল সিস্টেম নিয়ে কাজ করবা, সাপোজ তোমার আমাদের যে বিশেষ করে তোমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, যাদের ইলেকট্রিক্যাল মেশিনস পড়তে হয়, ইলেকট্রিক্যাল মেশিনস তো কিন্তু আসলে ইলেকট্রোমেকানিক